রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে। মুহূর্তে শোরগোল লেগে যায় সেখানে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দীর্ঘ অপরাধের তালিকা, কেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দেশ ছেড়ে যেতে না পারে, কারণ তার পালানোর প্রবণতা আছে, অতীতে বহুবার পালিয়ে গেছে। এবার গ্রেপ্তার হতে যাচ্ছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, কারণ ইতিমধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনে জমা পড়েছে। অবশেষে একেবারে সরাসরি আদালত থেকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। হ্যাঁ দর্শক, অন্তর্বর্তীকালীন সময়ে হাম ট্র্যাজেডি থেকে শুরু করে 32 নম্বরের বাড়ি ভাঙা সহ শুরু করে আরো বেশ কয়েকটি অভিযোগ দাঁড় করিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বেশ কয়েকজন আইনজীবী। আর যার ফলশ্রুতিতেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এই জারিটি করেছে আদালত, যেখানে আইনজীবীদের ভাষ্যমতে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ থেকে দর্শক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এমনটাই তারা দাবি করছেন। আর যার ফলশ্রুতিতেই এই বিষয়টি নিয়ে দর্শক সোশ্যাল মিডিয়াতে কিন্তু একেবারে ঝড় বইছে, যে দুঃসময়ে যে দেশের পাশে দাঁড়িয়েছে, দেশের হাল ধরেছে, তার বিরুদ্ধে এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি। তবে কি অতি সদ্যই কি গ্রেপ্তার হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস? হ্যাঁ দর্শক, অভিযোগগুলি কি কি এবং কে কে অভিযোগ করেছে, কে মামলা করেছে এবং কি কি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে কোন কোন মামলা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, সেটাই কিন্তু আজকে আপনাদের দেখাচ্ছি। এবং কি দর্শক আরো দেখতে পাবেন যে গোপন সূত্রে জানা গিয়েছে হয়তোবা অতি শীঘ্রই কিন্তু গ্রেপ্তার হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, তারপর দেখাবো ডক্টর মোহাম্মদ ইউনূসের দর্শক যে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কবে নাগাদ গ্রেপ্তার হতে পারে সেটা দেখাবো। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আগে আপনাকে রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, তারপর বিশ্লেষণ করব। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দীর্ঘ অপরাধের তালিকা, একটা হচ্ছে হাম ট্র্যাজেডি। ডক্টর ইউনূসের বন্ধু ডক্টর ইফতেখারুজ্জামান বলেছে ইউনূসের আমলে 45% বেশি টাকা পাচার হয়েছে সুইস ব্যাংকে। ইউনূসের আমলে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সমস্ত স্তম্ভকে মবের মাধ্যমে সে ভাঙিয়ে দিয়েছে। 32 নম্বর বাঙালির আতুর ঘর, ওটি শেখ হাসিনার শুধু বাবার বাড়ি না, ওটি আমার বাড়ি, আপনার বাড়ি, সবার বাড়ি, আমাদের মুক্তিযুদ্ধের আতুর ঘর। সেই ঘরে তারা আপনার বুলডোজার দিয়ে আঘাত করেছে। অ্যান্টি কারাপশন কমিশন, আইজিপি, কমিশনার অফ পুলিশ, ডাইরেক্টর জেনারেল ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন, স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ইমিগ্রেশন, এই সবাইকে দেওয়া হচ্ছে নোটিশ যেন ইউনূস, প্রফেসর ইউনূস যেন দেশ ছেড়ে না পালাতে পারেন। আমার ইনস্ট্রাকশনসে তারা এই নোটিশটা দিচ্ছেন। ওনারকে এক্সিট কন্ট্রোলে দেওয়া দরকার, যেন দেশে থাকেন। ওর কারণ হচ্ছে যে ওনার বিরুদ্ধে রুলও ইস্যু করা আছে, এই যে শিশুরা মারা গেছে, ইপিআই প্রোগ্রাম যে গন্ডগোল হয়েছে, ওনার বিরুদ্ধে আরো অনেক কারাপশনের চার্জেস আছে। এমনও হতে পারে দ্যাট আমি অ্যান্টি কারাপশনেও আমরা হয়তো ওনার বিরুদ্ধে চার্জেস আনতে পারি, অ্যাপ্লিকেশন ফাইল করতে পারি। তো আপাতত এই নোটিশটি ওদেরকে দেওয়া হয়েছে যেন উনি দেশ ছেড়ে না যেতে পারেন। মেইন আমাদের দাবিটা হচ্ছে জনাব মোহাম্মদ মহসিন রশিদের যে আইনের শাসনের প্রথম কথা ইনকোয়ারি। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দীর্ঘ অপরাধের তালিকা, একটা হচ্ছে হাম ট্র্যাজেডি, ভ্যাকসিন না এনে, নাম্বার 2 হাইয়েস্ট করাপশন। ইভেন ডক্টর ইউনূসের বন্ধু ডক্টর ইফতেখারুজ্জামান বলেছে ইউনূসের আমলে 45% বেশি টাকা পাচার হয়েছে সুইস ব্যাংকে। তৃতীয়ত হচ্ছে আমাদের সর্বোচ্চ আইন সংবিধান, সেই সংবিধানের আর্টিকেল 24-23-তে আছে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য রাষ্ট্র রক্ষা করবে, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, জাতির হৃদস্পন্দন স্মৃতিস্তম্ভ রক্ষা করবে। ইউনূসের আমলে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সমস্ত স্তম্ভকে মবের মাধ্যমে সে ভাঙিয়ে দিয়েছে। এবং ইউনূস সাহেবের বিরুদ্ধে অভিযোগের অন্ত নাই। আপনাদের কাছে দেওয়া হয়েছে মেহরবানি করে আমাদের প্যারাগ্রাফ 6-এর সিরিয়াল ধরে আমরা বলেছি ওনারা কি কি ওনার বিরুদ্ধে অভিযোগ, এবং আপনার সমস্ত বিতর্কিত লোককে নিয়োগ, নিজের ভাই ব্রাদার আত্মীয়তা, সবচেয়ে বড় যে পরিবেশটা উনি যে প্রতিষ্ঠান থেকে উনি নষ্ট করেছেন, যে রাজনৈতিক সরকার কোনো কারণে ব্যর্থ হলে বাংলাদেশের মানুষের একটা আস্থা ছিল যে কেয়ারটেকার বলেন, অন্তর্বর্তীকালীন বলেন কিংবা অস্থায়ী সরকার বলেন। 90-এর গণঅভ্যুত্থানের পর আমরা শাহাবুদ্দিন সাহেবকে দেখেছি সাফল্যের সঙ্গে সরকার পরিচালনা করেছে। পরবর্তীকালে 96 সালে দেখেছি জাস্টিস হাবিবুর রহমান শেলী সাহেব সরকার পরিচালনা করেছে। এইভাবে 2001 ইভেন 2008-এ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস অন্য অনেক কিছু নষ্টের পাশাপাশি অ্যাডিনটেরিম বা তত্ত্বাবধায়ক বা অস্থায়ী সরকারের কনসেপ্ট নষ্ট করেছে। আমি শেষ করতে চাই শেষ ব্রিফিং দিয়ে, বাংলাদেশের যত সরকার প্রধান হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, খন্দকার মোস্তাক আহমেদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, সবার চিফ এক্সিকিউটিভরা যে ন্যূনতম ছোটখাটো সুবিধা নিয়েছে সেইটা মাটির এইখানে পড়ে থাকবে। আর ইউনূস সাহেবের অবৈধ সুবিধায় আকাশ ছুঁয়ে যাবে।
সেই কবিতার মতো নাদের আলী ছাদ চূর্ণ করে আকাশে উড়ে যাবে। এই কারণে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের সম্মানিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে বলেছেন, অসাধারণ কথা বলেছেন, যে দিন শেষে আইনের শাসনই হবে আমার সরকারের শেষ কথা। আর আইনের শাসনের পূর্ব শর্ত হচ্ছে যে কোনো অভিযোগ উঠলে একটি নিরপেক্ষ ইনকোয়ারি করা। আমরা সেই ইনকোয়ারি চাই, এবং ইনকোয়ারির সময় যেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দেশ ছেড়ে যেতে না পারে, কারণ তার পালানোর প্রবণতা আছে, অতীতে বহুবার পালিয়ে গেছে। আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে জানাতে চাই, এই 7 দিনের মধ্যে ওনার উপর রেস্ট্রিকশন ইম্পোজ না করলে আমাদের কাছে ইনস্ট্রাকশন, আমাদের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ এবং ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই ড্রাফটটা চমৎকার করেছে। আমরা অলরেডি রেস্ট্রিবিউ জিপি করে দিয়েছি, কুরিয়ারও চলে গেছে। 7 দিনের মধ্যে যদি সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেয়, তাহলে আমাদের বাধ্য হব আমরা মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করা। চতুর্দিকে গুঞ্জন, সেপ্টেম্বরে ডক্টর ইউনূসের উপরে বেশ কিছু দুর্যোগ নেমে আসতে পারে রাষ্ট্রীয়ভাবে। তার মধ্যে অন্যতম হচ্ছে তার যে ভিভিআইপি মর্যাদা, ভিভিআইপি প্রোটোকল, সেটা বাতিল হয়ে যেতে পারে। কেন হঠাৎ করে এই ভাবনাটা তৈরি হলো, এবং সালাউদ্দিন শোয়েব চৌধুরীও কেন এটা ভাবছেন? তার ফেসবুক পোস্টটা দেখে নিন। তিনি 2-3টা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ বলছেন, কিছু সেন্সিটিভ ব্যাপারও বলছেন, সেগুলো আমরা অ্যাভয়েড করতে চাই। মানে বিভিন্ন একটা, বিশেষ করে একটা দেশের রাষ্ট্রদূতের মানে অফিস নিয়ে, সেখানে বিভিন্ন ঘটনা নিয়ে, সেগুলো অ্যাভয়েড করতে চাই টেকনিক্যাল কারণে। কিন্তু তিনি ডক্টর ইউনূস ব্যাপারে যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো নিয়ে আলোচনা করতে চাই। দেখে নিন তার পোস্ট। সেখানে তিনি বলছেন মোহাম্মদ ইউনূসের ভিভিআইপি সুবিধা বাতিল হতে পারে, সেপ্টেম্বরে ঘটবে আরো কিছু ঘটনা। এটা এই শিরোনামে তিনি লিখছেন। তিনি বলছেন ডক্টর ইউনূসের যে ভিভিআইপি সুবিধা, সেই সুবিধা দিয়ে বাতিল হয়ে যাবে। সেপ্টেম্বরেই তার মানে 6 মাস হবে, পূর্ণ হয়ে 7ম মাস সেপ্টেম্বর। সেই 7ম মাসে গিয়ে তার যে যদি এই সুবিধা বাতিল হয়ে যায়, তাহলে তিনি 6 মাসের বেশি সুবিধা ভোগ করতে পারলেন না। এই বাস্তবতায় কি যেতে হবে তাকে? বলা হচ্ছে যে হামের টিকার যে কেলেঙ্কারি, এবং এখন পর্যন্ত প্রায় 900 শিশুর হামে আক্রান্ত হয়ে যে মহামারীর মানে রূপ বাংলাদেশে ধারণ করেছে, 900 শিশুর মতো মৃত্যু হয়েছে, যদিও সেটা সরকারি হিসাবে, বেসরকারি হিসাবে আরো অনেক বেশি। সেই ঘটনাকে কেন্দ্র করে একেবারে স্পেসিফিকভাবে এই তার স্পেশাল যে সুযোগ উঠে যাওয়ার পরে তার নামে মামলা হবে বিভিন্ন আদালতে, এবং অনেকগুলো মামলা হবে, এরকমটা বলছেন যে হামিদ টিকা কেলেঙ্কারির ফলে শত শত শিশু নিহত হওয়ার ঘটনায় মামলা হবে ইউনূস, নূরজাহান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে। নূরজাহান মানে তার স্বাস্থ্য উপদেষ্টা এবং তার বহুদিনের সহযোগী গ্রামীণ ব্যাংকের, তার নামে মামলা হবে, এটা বলছেন। তিনি বলছেন যে ইউনূস গ্যাং সদস্যদের দুর্নীতির বিরুদ্ধে দুদকের ফাস্ট ট্র্যাক তদন্ত ও মামলা হবে। অর্থাৎ দুদক খুবই দ্রুত লয়ে তদন্ত শুরু করবে তার বিরুদ্ধে, যে তার এবং তার সরকারের বিভিন্ন উপদেষ্টাদের বিরুদ্ধে, বিভিন্ন পর্যায়ের সদস্যদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ দুদকে এতদিনে জমা হয়েছে, সেগুলো খুব দ্রুত তদন্ত শুরু হবে, এমনটা বলছেন তিনি। বলছেন যে ইউনূস গ্যাংয়ের সদস্যদের বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা আসতে পারে। আমি ঠিক বুঝতে পারছি না যে কেন সেটা হবে। যতক্ষণ পর্যন্ত কারো কোনো অপরাধ আদালতে প্রমাণিত না হচ্ছে, ততদিন পর্যন্ত বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা কেন আসবে, কিভাবে আসবে, সেই প্রশ্নটা ব্যক্তিগতভাবে আমারও এটা মানে মিলছে না। কেন যেন মিলছে না। মানে এত, আপনি যদি কল্পনা করেন কিংবা ভাবেন যে এত কিছু একসাথে হবে, সেটা বোধহয় সত্য নাও হতে পারে। তিনি আরো বলছেন অর্থনৈতিক খাতে ইউনূস এবং তার গ্যাংয়ের সদস্যদের বিষয়ে ফাস্ট ট্র্যাক তদন্ত হবে। অর্থাৎ অর্থনৈতিক খাতে যে দুর্নীতি কেলেঙ্কারির বহু খবর আমরা শুনছি, সেগুলো নিয়েও তদন্ত শুরু হতে পারে। এবং তিনি বলছেন যে আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরের পরে এরকম কিছু ঘটনা দ্রুত লয়ে ঘটতে থাকবে। আরো অনেক দিক থেকেই গত কয়েকদিন থেকেই এই আলোচনাগুলো আমরা মানে বিচ্ছিন্নভাবে শুনছিলাম যে প্রফেসর ইউনূস যদি রাষ্ট্রপতি হতে ব্যর্থ হন, তাহলে এতদিন পর্যন্ত গত 6 মাসে যে ব্যাপারগুলো ঘটেছে, তার নামে মামলা অভিযোগ এগুলো দায়ের করার চেষ্টা করা হয়েছে, সেগুলো খারিজ করে দেওয়া হয়েছে, সেগুলোর একটা উল্টো চিত্র এখন দেখা যাবে। অর্থাৎ প্রফেসর ইউনূস যে এখন তার প্রভাব হারিয়ে ফেলেছেন, এটা যখন একেবারে প্রমাণিত সত্য হিসেবে দাঁড়িয়ে গেছে, তখন ব্যাপারগুলো অন্যরকম ভাবে ঘটবে। গত 6 মাসে এই রাষ্ট্রপতি হতে পারেন এরকম থিঙ্কিং কিন্তু সমাজের সব শ্রেণীর, সর্বোচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণী পর্যন্ত বহু মানুষের মনের মধ্যে কাজ করছিল। অনেকে ভাবছিলেন যে শেষ মুহূর্তে হয়তো বিদেশি চাপে মানে তাকে রাষ্ট্রপতি করতে বাধ্য হতে পারে বর্তমান সরকার। কিন্তু বর্তমান সরকারের খুবই মজবুত রাজনৈতিক অবস্থান আমরা দেখলাম, যে মজবুত রাজনৈতিক অবস্থানের কারণে ডক্টর ইউনূস ইন্টারিম গভর্নমেন্টে বসে 12 ফেব্রুয়ারির নির্বাচন দিতে বাধ্য হয়েছিলেন, যেটা সংসদে পর্যন্ত বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি একেবারে প্রকাশ্যে বলেছেন যে তারা নির্বাচন দিতে চায়নি, তারা যেন নির্বাচন দেয় সেই কারণে বহু বিষয়ে আমরা মেনে নিয়েছি, হ্যাঁ বলেছি, এবং সেটা শুধুমাত্র এই নির্বাচনটা আদায় করে নেওয়ার কৌশল ছিল। ব্যাপারগুলো যখন স্পষ্ট, তখন অনেক কিছুই আলোচনা হচ্ছিল। এখন দেখার বিষয় যে সত্যি সেগুলো হয় কিনা।
আমরা জানি না সেগুলোর কোনোটাই হবে কিনা। তবে রাষ্ট্রপতি হওয়ার মিশনে তার এই ব্যর্থতা তার এবং তার সহযোগী অনেককেই বিপদে ফেলতে পারে, বিপদে পড়ার মতো ঘটনা ঘটতে পারে। এটা মানে এটা খুব একটা উড়িয়ে দেওয়ার মতো না, বলছি না যে এরকম কিছু ঘটবে, তবে এটা আপনি উড়িয়ে দেবেন, মানে এটা তোয়াক্কাই করবেন না, পাত্তাই দেবেন না, সেরকমটা বোধহয় না, মানে এতটা গুজব বোধহয় না, কিছু একটা তো হবে। কিন্তু আমার কেন যেন মনে হয় যে সালাউদ্দিন শোয়েব চৌধুরী যে ব্যাপারগুলো বলছেন যে তার উপরে দুর্যোগ নেমে আসবে, মামলা হলে গ্রেপ্তার হওয়া, এটা ওটা অনেক কিছুর ইঙ্গিত দিচ্ছেন তিনি, কিন্তু সেগুলো বোধহয় কিছু হবে না। কারণ মামলা হয়তো হতে পারে, তার ভিভিআইপি সুবিধা হয়তো বাতিল হতে পারে, কিন্তু হ্যাঁ দর্শক, অনেকের মতে ডক্টর মোহাম্মদ ইউনূস নায়ক, আবার অনেকের মতে খলনায়ক। কেউ দাবি করছেন যে দেশের দুঃসময়ে হাল ধরেছেন, আবার কেউ দাবি করছেন তিনি তার সুবিধা মতোই হাসিনাকে তাড়ানোর প্ল্যানিং করেছেন, এমনকি ক্ষমতায় বসেছেন, কাজেও লাগিয়েছেন। এক একজনের এক এক মত। তবে দর্শক, আপনি একজন সাধারণ জনগণ, এমনকি সাধারণ দর্শক হিসেবে দর্শক আপনার কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে? তিনি কি তার নিজের স্বার্থের জন্যই দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়েছেন, নাকি নিজের স্বার্থের জন্য? দর্শক, অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে লিখবেন। কি দেশের স্বার্থে না নিজের স্বার্থে? কোন স্বার্থের বিনিময়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়েছেন? এমনকি দর্শক শ্রোতা, তার বিরুদ্ধে যে অভিযোগগুলি তোলা হয়েছে আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন, সেই অভিযোগের কি কোনো ভিত্তি আছে, নাকি দর্শক এই অভিযোগগুলি আদৌ একটা দর্শক তাদের মধ্যে হয়তোবা কোনো ভার্চুয়ালি কোনো দর্শক দ্বন্দ্বের এই বিষয়গুলো দর্শক তুলে ধরেছেন আইনজীবীরা? হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনার মূল্যবান মতামতটুকু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য। আজ এ পর্যন্তই, ভালো থাকুন সকলেই।